নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ শহর রাজ্য বিনোদন খেলার জগতের নানান সেরা ঘটনাগুলো নিয়ে শুরু করছি 15-15-5। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। রবিবার মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনের আগে হুইপ জারি শিবসেনা। শিন্ডে শিবির সহ 55 জন বিধায়ককেই ভোট দেওয়ার নির্দেশ। বিদ্রোহীরা হুইপ অমান্য করলে বহিষ্কার। জুবের কাণ্ডে দিল্লি পুলিশের বিরুদ্ধে খবর ফাঁসের অভিযোগ। রায়ের আগে কিভাবে খবর ফাঁস, অভিযোগ জুবের আইনজীবীর। মণিপুর থেকে 6 জওয়ানের দেহ এলো বাগডোগরায়। ব্যাংডুবি সেনা হাসপাতালে শহীদদের শ্রদ্ধা। উদ্ধার বসিরহাট ও ব্যারাকপুরের বাসিন্দা আরও 2 জওয়ানের দেহ। ভাটপাড়ায় ফের শুট আউট। 12 নম্বর ওয়ার্ডের বাকরা মহল্লায় 7 সকালে চলল গুলি। পুরনো শত্রুতার জেরেই খুন ইমারতি ব্যবসায়ী সালাউদ্দিন আনসারি। অজয় দেবগনের পর এবার ওয়েব সিরিজে কাজল। সুপর্ণা ভার্মার থ্রিলার সিরিজে মুখ্য চরিত্রে থাকছেন নায়িকা। এবার নজর রাখবো প্রথম 15টি খবরে। আজই মুম্বাইয়ে বিদ্রোহী শিবসেনা বিধায়করা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর দ্বিতীয়বারের জন্য গোয়া গিয়েছেন একনাথ শিন্ডে। এদিনই বিদ্রোহী সেনা বিধায়কদের নিয়ে গোয়া থেকে মুম্বাইয়ে একনাথ শিন্ডে। সোমবার মুম্বাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শিন্ডে ফডনবিস সরকারকে। শিন্ডে দাবি করে আসছেন তার কাছে 39 জন শিবসেনা বিধায়ক ও আরও বেশ কয়েকজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের জন্য তৎপরতা তুঙ্গে বিদ্রোহী সেনা শিবিরে। মহারাষ্ট্রে মহানাটক অব্যাহত। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শিবসেনার সমস্ত পদ থেকে সরালেন উদ্ধব ঠাকরে। দলবিরোধী কাজের জন্য তাকে সরানো হচ্ছে বলে চিঠি দিয়ে শিন্ডেকে জানিয়েছেন ঠাকরে। আরও বলা হয়েছে, আপনি শিবসেনার সদস্যপদ ছেড়ে দিয়েছেন, তাই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুদিন আগেই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাঁকে। সে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে শিন্ডে সরকার গঠন এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন মহারাষ্ট্রে নাটক যেন থামছেই না। বিধানসভায় একই দলের 2 জন মুখ্য সচেতক। এদিকে বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের আগে দুপক্ষই হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে। একদিকে মহাবিকাশ আগাড়ি সরকারের মুখ্য সচেতক সুনীল প্রভু, অন্যদিকে একনাথ শিন্ডে সহ বিদ্রোহী বিধায়ক ও বিজেপি জোট শিবিরের ভরত গোগাভলে। দুপক্ষই একে অপরকে অধ্যক্ষ নির্বাচনে তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুঁশিয়ারি দিচ্ছে। প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্র বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন। ঠাকরে শিবির তথা এনসিপি কংগ্রেসের অধ্যক্ষ প্রার্থী রঞ্জন সালভি। অন্যদিকে এই প্রথমবার বিজেপি বিধায়ক রাহুল নার্ভেকরকে অধ্যক্ষ প্রার্থী মনোনীত করেছে শিন্ডে বিজেপি শিবির। সুনীল প্রভু ও ভরত গোগাভলে দুজনেই সব শিবসেনা বিধায়কদের নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেছেন। অল্ট নিউজের সাংবাদিক জুবের খানের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র সহ আরও 2টি ধারা যোগ করল দিল্লি পুলিশ। এছাড়াও রয়েছে প্রমাণ ধ্বংসের অভিযোগ। 2018-র একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এই অভিযোগে দিল্লি পুলিশ গত রবিবার জুবেরকে গ্রেপ্তার করে। সোমবার তাঁকে একদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। মঙ্গলবার তাঁকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। হেফাজতের মেয়াদ শেষে আজ তাঁকে আদালতে তোলা হয়। অল্ট নিউজের সাংবাদিক জুবের খানের মামলার রায়দান ঘিরে বিতর্ক। এদিন জুবের খানকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। দুপুরে সওয়াল জবাব শেষ হয় দুপক্ষের। বিকেল 4টে নাগাদ রায়দান করার কথা ছিল বিচারকের। এর আগেই দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় খারিজ হয়েছে জুবেরের জামিনের আবেদনের আর্জি। 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই ক্ষোভে ফেটে পড়েন জুবেরের আইনজীবী। টুইট করে জানান, কোর্টরুমের খবর ফাঁস করেছে পুলিশ। ক্ষোভ প্রকাশ করেছেন বিচারকও। এনআইএ হেফাজতে উদয়পুর হত্যাকাণ্ডের 2 ধৃত শনিবার সকালে রিয়াজ আখতারি ও ঘৌস মোহাম্মদকে হেফাজতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাদের আজমের থেকে জয়পুরে নিয়ে আসা হয়। বিশেষ এনআইএ আদালতে তোলা হলে ধৃত 4 জনকেই 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে অভিযুক্তদের উপর চড়াও হয় উন্মত্ত জনতা, মারধর করা হয় ধৃতদের। এদিকে আজ 24 ঘন্টার জন্য কারফিউ শিথিল উদয়পুরে, যদিও ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে সেখানে।
ফের নবী বিতর্কের জেরে খুন হতে হলো এক ব্যক্তিকে। বিজেপি নেত্রী নুপুর শর্মার সমর্থনে নেট মাধ্যমে পোস্ট করাতেই বিপত্তি। মহারাষ্ট্রের অমরাবতীতে এক রসায়নবিদকে কুপিয়ে খুনের অভিযোগ। উদয়পুর কাণ্ডের মতো এক্ষেত্রেও এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক। গত 21শে জুন উমেশ প্রহ্লাদ রাও কোলহে নামে এক রসায়নবিদ খুন হন অমরাবতীতে। ওই ঘটনায় এখনো পর্যন্ত 5 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত ইরফান খানের খোঁজে তল্লাশি চলছে। একটি এনজিও চালান অভিযুক্ত ইরফান। মণিপুরে ভূমিধসে মৃত 81, এর মধ্যে 18 জন সেনা জওয়ান। ধ্বংসস্তূপে আটকে এখনও প্রায় 55 জন। রাজ্যের ইতিহাসের সবচেয়ে বিপর্যয়ের ঘটনা বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মুখ্যমন্ত্রী বলেন, ধসের জেরে ধুয়ে আসা কাদা মাটির নিচে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সব দেহ উদ্ধার করতে আরও 2-3 দিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজে সাহায্যের জন্য কেন্দ্রের তরফে এনডিআরএফ ও সেনা জওয়ানদের পাঠানো হচ্ছে। মণিপুরে ধসে মৃত উত্তরবঙ্গের 6 জওয়ানের দেহ পৌঁছল বাগডোগরা বিমানবন্দরে। সেখানে সেনাবাহিনীর তরফে শেষ শ্রদ্ধা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তাদের কফিনবন্দি দেহ। খোঁজ মিলেছে বসিরহাটের সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের দেহেরও। রবিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছবে মহিউদ্দিনের কফিন। মণিপুরের ধসপ্রবণ স্থলে কর্মরত সন্তু বন্দ্যোপাধ্যায় নামে আরও এক জওয়ানের মৃত্যু সংবাদ পৌঁছেছে উত্তর 24 পরগনায় তাঁর গোপালনগরের বাড়িতে। খবর পেয়ে শোকস্তব্ধ গোপালনগর। লোহার রড চুরির অভিযোগে 2 শিশুকে শিকলে বেঁধে রাখার অভিযোগ। উত্তর 24 পরগনার গাইঘাটার ঘটনা। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার 2 শিশুকে লোহার রড চুরির অভিযোগে রোদের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখেন মৌসুমী দাস নামে এক মহিলা। স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত মৌসুমীকে আটক করে তারা। উদ্ধার করা হয় শিশু দুটিকে। চেতলায় মেয়র ক্লিনিকের উদ্বোধন করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। ওই সেন্টারে সহজেই ক্যান্সার নির্ণয় করা যাবে। মাসে একবার প্রত্যেক বড়তে এই ধরনের মেডিকেল ক্যাম্প করা হবে। এ ধরনের ক্যাম্পে উপকৃত হবেন এলাকার গরিব মানুষেরা। এদিনের অনুষ্ঠানে ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির দাম বাড়ানোর জন্য কেন্দ্রকে তোপ দাগেন চিকিৎসক শান্তনু সেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিত শিক্ষক প্রার্থীদের ধর্ণা মঞ্চে বাম রাম উভয় শিবির। এদিন সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে মাদ্রাসা কমিশনে বঞ্চিতদের ধর্ণায় উপস্থিত হন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বিজেপি নেতা সজল ঘোষ। আন্দোলনকারীদের দাবি দেওয়া শুনে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তারা। তাদের দাবি, অবিলম্বে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পাশ করা বঞ্চিত প্রার্থীদের নিয়োগ করতে হবে। এছাড়াও আরও 12টি দাবি নিয়ে ধর্ণায় বসেছেন বিক্ষোভকারীরা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মাদ্রাসা কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে একই মঞ্চে হাজির গেরুয়া শিবির ও বামেরা। রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর। স্নাতকে ভর্তির জন্য কলেজগুলিতে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। 16 আগস্ট মেধা তালিকা প্রকাশ। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি সম্পূর্ণ হবে। 19 সেপ্টেম্বর থেকে স্নাতক থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হবে। একইভাবে স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকের ফল 31 আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে কলেজগুলিকে। অনলাইনে আবেদন 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। 20 সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ। 21 অক্টোবরের মধ্যে ভর্তি সম্পূর্ণ করতে হবে। 1 নভেম্বর স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে। গত বছরের মতো এবারও আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না পড়ুয়াদের। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কঠোর করোনা বিধি মেনে চলতে হবে সকলকে, নির্দেশিকায় জানালো উচ্চশিক্ষা দপ্তর। এখন সময় একটা বিরতির, আর বিরতির পর থাকছে ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো পরের 15টি খবরে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে প্রাণ গেল 2 জনের। ঘটনাটি বাঁকুড়া সদর থানার ভূতশহর গ্রামের। 2 দিন ধরে পড়ে থাকা বিদ্যুতের খোলা তারে পা লেগে শনিবার মৃত্যু হয় এক মহিলার। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক প্রতিবেশী। গ্রামবাসীর অভিযোগ, ছেঁড়া তার সারাইয়ের জন্য বিদ্যুৎ দপ্তরে বারবার দরবার করেও কারো দেখা মেলেনি। এরই খেসারত দিতে হলো 2 জনকে। সাত সকালে ভাটপাড়ায় শুটআউট, নিহত এক ইমারতি ব্যবসায়ী। এলাকায় ব্যাপক উত্তেজনা। নিহতের নাম মোহাম্মদ সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল ভাই। সকালে চায়ের দোকানে বসে আড্ডা মারছিলেন আনসারি। সে সময় আচমকা 6 থেকে 7 জন যুবক তাকে ঘিরে ফেলে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান।
সাঁতার শিখতে এসে শিশু মৃত্যুর ঘটনায় সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। শুক্রবার বিকেলে সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত্যু হয় 9 বছরের শিক্ষার্থীর। হাওড়া ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। হাওড়ার চ্যাটার্জিহাট থানার ব্রজনাথ লাহিড়ী লেনের বাসিন্দা মৃত ওই খুদের নাম বিদীপ্ত ঘোষ। পরিবারের দাবি, সুইমিং পুলে নামার পর দীর্ঘক্ষণ তার খোঁজ না মেলায় কর্তৃপক্ষের তরফে কোনো অনুসন্ধান করা হয়নি। ঘটনার পর চ্যাটার্জিহাট থানার পুলিশ সুইমিং পুলটি বন্ধ করে দেয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হাওড়ার ডুমুরজলা স্বামীজি সংঘ সুইমিং ক্লাবটি। বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য কম গভীরতার নভিস ট্যাঙ্ক থাকা প্রয়োজন ছিল বলে মত সাঁতার প্রশিক্ষকদের। দেশে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের 17,000 পার করল। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 17,092 জন। গতকালের তুলনায় সামান্য বেশি। দেশে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,09,568। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঘিরে তুঙ্গে উঠল নবান্ন রাজভবন সংঘাত। বর্তমান উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে নতুন উপাচার্য নিয়োগের কথা জানিয়ে দেওয়ায় ক্ষুব্ধ রাজ্য সরকার। সার্চ কমিটির সুপারিশে প্রথম নাম থাকা ওই বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়ের নাম তিনি বেছে নিয়েছেন। রাজ্য সরকার যখন বিধানসভায় বিল এনে বিশ্ববিদ্যালয়ে আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর ব্যবস্থা পাকা করে ফেলেছে, তখন কেন রাজ্যপাল আগ বাড়িয়ে উপাচার্যের নাম জানিয়ে দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। শনিবারও রাজভবন থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে রাজ্য সরকারের তীব্র নিন্দা করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ফেলার দাবি ইউক্রেনের। কৃষ্ণসাগরের ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা নিক্ষেপের দাবি কিয়েভের। এই দ্বীপ থেকে রুশ সেনা প্রত্যাহারের একদিন পরই এই অভিযোগ উঠেছে। শুক্রবার ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুটি রুশ বিমান স্নেক আইল্যান্ডের উপর দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে জেলেনস্কির সেনাবাহিনী। এছাড়াও রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক স্থানে হামলা চালিয়েছে বলেও অভিযোগ। কার্যত ধ্বংস হয়ে গিয়েছে দোনেৎস্ক শহর। ইউক্রেনের ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা। রুশ বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে এক শিশুসহ 21 জনের। একটি আবাসন ও রিসর্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন প্রশাসন। এর আগেও একাধিকবার সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়েছে রাশিয়া। ফের একবার সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হলো বলে অভিযোগ ইউক্রেনের, যদিও এই অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে ক্রেমলিন। লাগাতার মূল্যবৃদ্ধি, বিদ্যুতের সংকট ও রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদ। লিবিয়ার তোবরুকে পার্লামেন্ট ভবনে ব্যাপক ভাঙচুর, টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। টায়ারে আগুনের জেরে পুড়ে যায় পার্লামেন্ট ভবনের একাংশ, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে সাপ্তাহিক ছুটি থাকায় কোনো হতাহতের খবর নেই। শুধু তোবরুকই নয়, দেশটির অন্যান্য শহরেও একই ইস্যুতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি ভারতের। ঋষভ পন্থের মতোই দ্বিতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজা। 194 বলে 104 রান করলেন জড্ডু। টেস্ট ক্রিকেটে তৃতীয় শতরান রবীন্দ্র জাদেজার। খাদের কিনারা থেকে ভারতকে চালকের আসনে নিয়ে এলেন ভারতের দুই ব্যাটার ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা, সঙ্গে ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা। মাত্র 16 বলে 4টি 4 ও 2টি 6-এর সাহায্যে করলেন 31 রান। টেস্ট ক্রিকেটে এক ওভারে 29 রান করে বিশ্ব রেকর্ড গড়লেন যশপ্রীত বুমরা। 416 রানে শেষ হলো ভারতের প্রথম ইনিংস। ভালুক শাবকের মাথায় প্লাস্টিক জার আটকে বিপত্তি। অবশেষে বন বিভাগের আধিকারিকরা মুক্ত করল ভালুক শাবকটিকে। আমেরিকার কানেকটিকাট ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় এ কথা। ছবিতে দেখা যাচ্ছে একটি স্বচ্ছ প্লাস্টিকের জারের মধ্যে মাথা আটকে গেছে ভালুকটির। এরপরই স্বাভাবিকভাবেই অস্বস্তি হচ্ছিল ভালুক শাবকের। উষ্ণ আবহাওয়া এবং জারটি খুব টাইট হওয়ায় মাথায় আটকে যায়। দ্রুত ভালুক শাবকটিকে উদ্ধার করা প্রয়োজন ছিল। সেই মতো ওই সংস্থার ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কর্মীরা অতি তৎপরতার সঙ্গে ভালুক শাবকটিকে মুক্ত করেন। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে বিশ্ব রেকর্ড করলেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা। 84তম ওভারে বুমরার বিধ্বংসী ইনিংসে 35 রান দিলেন স্টুয়ার্ট ব্রড, যার মধ্যে বুমরার ব্যাট থেকে এলো গুরুত্বপূর্ণ 29 রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ড করলেন ইংরেজ বোলার ব্রড। ব্রায়ান লারা, জর্জ বেলি ও কেশব মহারাজের রেকর্ড টপকে গেলেন যশপ্রীত বুমরা। বার্মিংহামে আগামী 25 ও 26 জুলাই বসছে দুদিনের আইসিসি বৈঠক। 2024 থেকে 2031 আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার ঠিক করার পাশাপাশি নভেম্বরে টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করবেন আইসিসি কর্তারা।
সেখানে পরবর্তী আইপিএলে উইন্ডোর সময়সীমা নিয়ে আলোচনায় উঠে আসবে বলে সূত্রের খবর। কয়েকদিন আগেই বোর্ড সচিব জয় শাহ ইঙ্গিত দিয়েছিলেন 2024 থেকে 2031 আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে 2.5 মাসের সময় রাখা হবে। আইসিসি সহ অন্যান্য বোর্ডের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জয় শাহ। আইসিসি বৈঠকে সেটা বাস্তবায়িত হয় কিনা এখন সেটাই দেখার। ম্যাচে গোলের বিতর্ক এড়াতে এর আগে ভার প্রযুক্তি এনেছিল ফিফা। এবার কাতার বিশ্বকাপে অফসাইড বিতর্ক এড়াতে সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। এই প্রযুক্তি ব্যবহার করার ফলে অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও নিখুঁত হতে পারবে ম্যাচ রেফারি। সঙ্গে কমবে অফসাইড বিতর্ক। প্রতিটি দলের ফুটবলারদের অফসাইড নিয়ে আরও স্বচ্ছ ধারণা তৈরি হবে। বিশ্বকাপের ম্যাচে অফসাইড নির্ধারণের জন্য যেসব ক্যামেরা থাকবে তা ম্যাচে ফুটবলারদের গতিবিধি নজর রাখবে। এছাড়াও বিশ্বকাপের বলে চিপ লাগানো থাকবে। এর ফলে অফসাইড ও পেনাল্টি নির্ধারণের ক্ষেত্রে আরও নির্ভুল হতে পারবে বিশ্বকাপের ম্যাচ রেফারিরা। কাতার বিশ্বকাপে ফিফার এই অফসাইড প্রযুক্তি কতটা নিখুঁত এখন সেটাই দেখার। দরজায় কমনওয়েলথ গেমস, ফের ভালো পারফরমেন্সের লক্ষ্যে তৈরি হচ্ছে ভারতীয় দল। শেষবার এই প্রতিযোগিতায় ভালো ফল করেছিল ভারতীয়রা, বিশেষ করে ভারতীয় শাটলাররা দলগত বিভাগে সোনা জিতেছিল। এবারও কমনওয়েলথ গেমসে পিভি সিন্ধুদের ভালো পারফরমেন্সের বিষয়ে আশাবাদী দ্রোণাচার্য কোচ পুলেল্লা গোপীচাঁদ। শনিবার কলকাতায় এসেছেন হরিনাভিতে ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধন উপলক্ষে। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই উঠে এলো পিভি সিন্ধুর সাম্প্রতিক পারফরমেন্স প্রসঙ্গ। গোপীচাঁদ আশাবাদী কমনওয়েলথ মঞ্চে ঘুরে দাঁড়াবেন অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু। শনিবারই বাংলা ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ঋদ্ধিমান সাহা। এদিন বেলা 1টা নাগাদ সিএবিতে এসেছিলেন তিনি। প্রায় 45 মিনিট সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমান সাহার সঙ্গে কথা বলেন। তাকে বাংলার হয়ে খেলার জন্য অনুরোধ করা হয় সিএবির পক্ষ থেকে। তাতেও মন গলানো যায়নি ঋদ্ধির। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। এরপরই তার আবেদনের ভিত্তিতে নো অবজেকশন সার্টিফিকেট ঋদ্ধিমানের হাতে তুলে দেওয়া হয় সিএবির তরফে। এরপর কোন রাজ্যের হয়ে খেলবেন সেটা ধোঁয়াশাতেই রাখলেন ঋদ্ধিমান সাহা। সময় আরও একটা বিরতির, আর বিরতির পর থাকছে ফিরলাম বিরতির পর। এবার দেখব শেষ 5টি খবর। রুদ্রর হাত ধরে ইতিমধ্যে অজয় দেবগানের ওয়েব সিরিজে ডেবিউ হয়ে গিয়েছে। এবার ওয়েব সিরিজে নজর কাটতে চলেছেন কাজলও। শোনা যাচ্ছে একটি জমজমাট থ্রিলার সিরিজ তৈরি করতে চলেছেন রাইটার ডিরেক্টর সুপর্ণ বর্মা। আর সেই সিরিজেই মুখ্য চরিত্রে অভিনয় করবেন ডিডিএলজের নায়িকা। দীর্ঘদিন ধরেই পর্দায় গড়হাজির রয়েছেন কাজল। করোনাকালে তার ওটিটি ফিল্ম ত্রিভঙ্গ মোটেও দর্শকদের মন জয় করেনি। তবে এবার সমহিমায় ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ অভিনেত্রী। আর কামব্যাক করার জন্য এবার ওয়েব সিরিজকেই বেছে নিয়েছেন কাজল। শোনা যাচ্ছে সুপর্ণ বর্মার এই সিরিজটি একটি নারী কেন্দ্রিক ড্রামা থ্রিলার, যাতে লিড রোলে থাকবেন কাজলই এবং একজন আধুনিক মায়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। রাজনীতি এবং একটি পরিবারকে নিয়ে এমন একটি গল্প ফেঁদেছেন পরিচালক, যা সকলেরই পছন্দ হবে। শুধু তাই নয়, বেশ কিছু সিজন জুড়ে চলবে এই সিরিজের গল্প। আরও জানা যাচ্ছে ইতিমধ্যেই নতুন ওয়েব সিরিজ নিয়ে মাঠে নেমে পড়েছেন পরিচালক সুপর্ণ বর্মা। কাজলকে নিয়ে প্রি প্রোডাকশন সংক্রান্ত কাজও শুরু করে দিয়েছেন তিনি। তবে সিরিজের গল্প নিয়ে এখনই বিশদে মুখ খুলছেন না নির্মাতারা। আগামী বছর ওটিটিতে আসবে কাজলের এই প্রথম ওয়েব সিরিজ। সদ্যই জানা গিয়েছে সন্তান সম্ভাবা আলিয়া ভাট। যদিও স্ত্রীর কাছে থাকার অবসর নেই রণবীর কাপুরের, কারণ বাকি রয়েছে অভিনেতার একাধিক ছবির শুটিং, যার মধ্যে অন্যতম পরিচালক লভ রঞ্জনের রোমান্টিক কমেডি ফিল্ম, যে ছবিতে রণবীরের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। পাশাপাশি ছবিতে দেখা যাবে বনি কাপুর, ডিম্পল কাপাডিয়া ছাড়াও আরও অনেককেই। বলে পড়া সূত্রে জানা যাচ্ছে সম্প্রতি এই রমকম ছবির শুটিং সারতে মরিশাস উড়ে গিয়েছেন রণবীর ও শ্রদ্ধা। আপাতত বেশ কিছুদিন সাগর পাড়ে ছবির শুটিং করবেন পরিচালক লভ রঞ্জন। আর প্রযোজনা সংস্থার সূত্রে খবর মিলছে তারপরে নাকি ফাইনালি শুটিং র্যাপ আপ করতে চলেছেন তিনি। হোলি উপলক্ষে 2023-এর 8ই মার্চ মুক্তি পাবে রণবীর শ্রদ্ধার রোমান্টিক কমেডি ফিল্ম। মুম্বাই ফিরেই রণবীর ব্যস্ত হয়ে পড়বেন শমশেরের প্রমোশনে, পাশাপাশি চলবে অন্য ছবির শুটিংও। তবে অভিনেতার ধ্যান জ্ঞান জুড়ে রয়েছে ব্রহ্মাস্ত্র। শোনা যাচ্ছে শমশেরা মুক্তি পাওয়ার পরে ব্রহ্মাস্ত্রের ক্যাম্পেইনে নেমে পড়বে ছবির গোটা টিম।
সালমান খান অভিনীত ছবি ভাইজান নিয়ে ভক্তদের প্রত্যাশা রয়েছে তুঙ্গে। ছবির গানে যে সুর করবেন দক্ষিণী সুরকার দেবী শ্রীপ্রসাদ, এমনটা জানা গিয়েছে অনেক আগেই। কিন্তু সদ্যই জল্পনা শোনা গিয়েছে সালমানের সঙ্গে মতভেদের জেরে ভাইজানের গানে সুর করতে রাজি নন দেবী শ্রীপ্রসাদ ওরফে ডিএসপি। তবে সেই জল্পনা উড়িয়ে এক সালমান ঘনিষ্ঠ জানিয়েছেন এই সব কিছুই মিথ্যে গুঞ্জন। ছবির গানে সুর করছেন দক্ষিণী সুরকারী। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ভাইজানে একটি দুর্দান্ত আইটেম সং রাখার পরিকল্পনা করছেন সাল্লু মিয়া, আর ডিএসপি সুরে সেই গান গাইবেন ইয়ো ইয়ো হানি সিং। জানা যাচ্ছে সেই গানে সালমান খান ও নায়িকা পূজা হেগড়ে তো থাকবেনই, দেখা যাবে বলিপাড়ার আরও বেশ কিছু নায়িকাকে। এর আগেও কিক ছবিতে সালমানের জন্য প্লেব্যাক করেছিলেন পাঞ্জাবি র্যাপ সিঙ্গার। ফারহাদ শামজি পরিচালিত ভাইজান ছবিতে সালমান ও পূজা হেগড়ে ছাড়াও অভিনয় করছেন শেহনাজ গিল, ভেঙ্কটেশ দগ্গুবাতি, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, রাঘব জুয়েল ছাড়াও আরও অনেকেই। বলিউডের বর্ষিয়ান পরিচালকদের মধ্যে অন্যতম রাজীব রায়। ত্রিদেব, বিশ্বআত্মা, মোহরা থেকে গুপ্ত, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে 90 দশকের বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি। 2004 সালে শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজীব রায়। তার শেষ ছবি ছিল অর্জুন রামপাল, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অসম্ভব। তারপর আর ছবি তৈরি করেননি রাজীব। তবে অবসর ভেঙে পরিচালনায় ফিরতে চলেছেন মোহরার পরিচালক। শোনা যাচ্ছে রাজীব একটি দুর্দান্ত সাসপেন্স থ্রিলার ফিল্মের পরিকল্পনা করেছেন। ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করবেন 40 জন নতুন অভিনেতা অভিনেত্রী। চলতি মাসের শেষেই জয়পুরে শুটিং শুরু হবে বলে খবর। দীর্ঘদিন পর পরিচালনায় ফিরতে পেরে খুশি রাজীব। তবে এখনই নতুন প্রজেক্ট নিয়ে খোলসা করতে রাজি নন তিনি। 15-15-5 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।